হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। লু ফ্যাং তখন বলতে থাকে আমাকে নিজেই প্রোটেক্ট করতে হবে, কারণ তখনই ইয়ানজো তখন বলতে থাকে তুমি নিজেকে বাঁচাতে চেষ্টা করছো কিন্তু তোমার এই সমস্যা হবে, আমার এখানে কোনো সমস্যা হবে না, তুমি একবার ভেবে দেখো। লু ফ্যাং তখন বলতে থাকে আমার শরীরের উপর যদি অ্যাটাক করে দেয় এই লোকটি তাহলে আমি খুব সহজভাবে মারা যাব, এবং কি আমার যতদূর মনে হচ্ছে সে পার্সোনাল ভাবে আমার সাথে দুশ্মনী করছে, কিন্তু আমার তো তার সাথে কোনো দুশ্মনী ছিল না। সে কিসের জন্য করছে আমি কোনো কিছু বুঝতে পারছি না। সে যদি আমার শরীরের ভিতরে গিয়ে দেখতে পারে গোল্ডেন হর্ন মেহমুদকে আমি কিভাবে তার বডি অ্যাবজর্ব করে নিয়েছিলাম তাহলে খুবই সমস্যার মধ্যে পড়ে যাবে, এবং কি আমাকে যে করে হোক না কেন এই সমস্যা থেকে চালু করে বাইরে বের হয়ে আসতে হবে, না হলে আমার বড় ধরনের সমস্যা হয়ে যাবে। সে আমাকে মারতে চাইছে, জানি না কিসের জন্য সে আমাকে মারতে চাইছে। সে আমাদের পার্সোনালি ভাবে দুশ্মনী করছে, আমি জানি না কি করেছি তার আমি, কিন্তু আমার মধ্যে মনে হচ্ছে যে ইচ্ছা করে সে আমাকে মারতে চাইছে, কিসের জন্য আমি নিজেও জানি না। লু ফ্যাং তখন আস্তে আস্তে তখন সেই জায়গায় খাড়া হয়ে যায়। তখন লু ফ্যাং সাহস নিয়ে সে তখন বলতে থাকে তুমি আমার সোলের উপরে এইভাবে প্রেশার দিচ্ছ, বুঝতে পারছো কি হতে পারে? তোমার আমার সোলের একবার কিছু হয়ে গেলে তোমার কি হতে পারে তুমি কিছু বুঝতে পারছো? আমার মাইন্ডের ভিতরে সার্চ করতে গিয়ে আমার সোলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো এখানেই মরে যাব, এবং কি তুমি তো এটাই চাইছো তাই না? লু ফ্যাং তখন আস্তে আস্তে খাড়া হয়ে বলতে থাকে তুমি তো এটাই চাইছো যে আমার সোলটা ডিস্টার্ব হয়ে যাক এবং কি আমি এখানে মরে পড়ে থাকি তাই না? অন্যদিকে সে জায়গায় তখন ড্রাগন কিং বলতে থাকে এগুলো তো সত্যি কথাই বলছে লু ফ্যাং, যদি একবার তার কিছু সোলের কিছু হয়ে যায় তাহলে সে তো বাঁচতে পারবে না কখনোই। লু ফ্যাং হচ্ছে গিয়ে ইউনিভার্স কোম্পানির একটি লোক, এবং কি সে অনেকটা জিনিয়াস, এবং কি সে আমার এখান থেকে লং করে তাহলে তাকে তো আমি কিছু হতে দিতে পারি না। সেই জায়গায় লু ফ্যাং তখন আস্তে আস্তে সে জায়গায় তখন খাড়া হচ্ছিল। তখন মাস্টার ইয়ানজোকে তখন লু ফ্যাং বলতে থাকে দেখেন আপনি আমার সাথে এরকমটা কোনো মতে করতে পারেন না, আমার সাথে এরকমটা আপনি কেন করছেন? অন্যদিকে মাস্টার ইয়ানজো তো সে তখন এসব কথা শুনে অনেকটাই রেগে যায় লু ফ্যাং এর উপরে। একজন ডোমেন মাস্টার লেভেলের একটি মানুষ আমার সাথে এভাবে কথা বলছে, আমি এটা মোটেও সহ্য করতে পারছি না, এবং কি সেই মাস্টার তখন তার প্রেশারটা আরো বাড়িয়ে দেয়, এবং কি লু ফ্যাং এর উপরে অনেক প্রেশার পড়ছিল। লু ফ্যাং এর খুবই কষ্ট হচ্ছিল। লু ফ্যাং বলতে থাকে ডার্ক ডিমন টেরিটরির লোক মোটেও ভালো না, এবং কি অনেক খারাপ তারা, এবং কি পার্সোনাল ভাবে আমার সাথে দুশ্মনী করে আমাকে মারতে চাইছে। অন্যদিকে তখন সেই ইয়ানজো মাস্টার সে তো অনেকটাই রেগে গিয়েছিল, এবং কি সেও বুঝতে পেরে গিয়েছিল যে লু ফ্যাং তার সামনে কিছু লুকানোর চেষ্টা করতে, সে এটা খুব সহজভাবে বুঝে গিয়েছিল। কিন্তু তখনই ব্লাড ড্রাগন কিং সে তখন সামনে চলে আসে, এবং কি সে তখন বলতে থাকে দেখো তুমি এসব জিনিস কিসের জন্য করছো, এবং কি লু ফ্যাং হচ্ছে গিয়ে আমাদের ভার্চুয়াল ইউনিভার্স কোম্পানির একটি মেম্বার, এবং কি সে আমাদের লোক, এবং কি তুমি তাকে এভাবে আঘাত করবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা কিন্তু মোটেও আমি সহ্য করব না। তুমি সীমা তুমি অতিক্রম করে যাচ্ছ, এবং কি লু ফ্যাং এর কিছু হলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না কখনোই। সেই লোকটি অনেকটাই রেগে গিয়েছিল। সে তখন বলতে থাকে ব্লাড কিং তুমি সামনে থেকে সরে যাও, এবং কি আমি তো আমার কাজ করছি, আমি ইনভেস্টিগেশন করছি, এবং কি এটা হচ্ছে যে আমার কাজ, তুমি আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। এবং কি এটা দেখে বোঝা যাচ্ছে সেই লোকটি তখন তার পার্সোনাল ইস্যু মিটাচ্ছিল সেই জায়গায়। অন্যদিকে আমরা দেখতে পাই তখন লু ফ্যাংও অনেকটাই রেগে গিয়েছিল সেই জায়গায়। তখন লু ফ্যাংও তখন খাড়া হয়ে সে তখন বলতে থাকে আমি এভাবে কতক্ষণ এই জায়গায় ফেসে থাকবো, আমি কোনো কিছু বুঝতে পারছি না। লু ফ্যাং তখন বলতে থাকে আপনারা আমাকে কি পেয়েছেন, আমাকে যেমনি খুশি সেভাবে টর্চার করছেন, এবং কি আপনাদের উচিত ছিল এই জায়গায় আসার সময় আমাকে ভালো মতো নিয়ে আসা এবং সব বিপদ থেকে রক্ষা করা, উল্টা তো আপনারা আমাকে বিপদে ফেলে দিয়েছেন। এবং কি একই কথা শুধু খালি বারবার জিজ্ঞেস করা হচ্ছে আমি সে জায়গায় কি করেছি, আমি তো সে জায়গায় কোনো কিছু করে বারবার বলছি, তবু আপনারা আমার কথা শুনছেন না। আমার দিমাগ বারবার খারাপ করছেন আপনারা। আপনারা কি ভাবতে পারছেন আমি কিন্তু এর সাথে উঁচু পর্যায়ে গেলে কিন্তু যেতে পারি, তাহলে আপনাদের কি হবে আপনারা বুঝতে পেরেছেন? যেরকম তিয়ানশি প্লেসের হেডমাস্টার আছে তার কাছে গিয়ে যদি আমি এসব কথা বলে দিই তাহলে বুঝতে পারছেন আপনাদের কি হতে পারে, সেই জায়গায় আপনাদের কি হবে আপনারা একটা বড় কল্পনা করে দেখেছেন? তিয়ানশি প্লেসের সেই মাস্টারের কথা শুনে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল ইয়ানজো সে তখন ভাবতে থাকে সেই মাস্টারের কাছে যদি একবার লু ফ্যাং এইসব জিনিস বলে দেয় তাহলে আমার তো অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাবে, যা কল্পনা করারও বাইরে। কিন্তু সে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, সে তখন বুঝতে দিচ্ছিল না। এসব কথা শুনে সেই মাস্টারটা তখন লু ফ্যাংকে তখন ভয় দেখাতে থাকে, এবং কি বলতে থাকে তোমার কি মনে হচ্ছে? প্রথমত তুমি তোমার মাইন্ডের ভিতরে চেক করতে দিচ্ছ না, আবার তুমি বড় বড় কথা বলছো, এখন তুমি আমার হাতে বন্দি আছো। তোমার কি মনে হচ্ছে তোমার কথায় আমি ভয় পেয়ে যাব? তোমার মন চলে তুমি যে কাউকে তুমি এখানে
ডেকে নিয়ে আসতে পারো, সমস্যা নেই, আমি তার জন্য প্রস্তুত আছি, সমস্যা নেই। তুমি দোষ করে আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না যত চেষ্টাই করো না কেন। এবং কি তুমি তোমার মাইন্ডের ভিতরে আমাকে চেক করতে দাওনি, বাধা দিয়েছো, তাহলে তুমি কিভাবে নির্দোষ নিজেকে প্রমাণ করতে পারো? আমি ইনভেস্টিগেশন করার জন্য সেই জায়গায় নিজে যাব যেখান থেকে তুমি জাগ কিনে সেই জিনিসগুলো তুমি কিনেছিলে, জাগগুলো কিনেছিলে, আমি সেই জায়গায় যাব। এবং কি তখন যাওয়ার আগে লু ফ্র্যাঙ্ককে তখন শিকল দিয়ে সেখানে বেঁধে রেখে যায় এবং কি লু ফ্র্যাঙ্ককে সেই জায়গায় তখন বেঁধে ফেলে। এবং কি সে তখন সেই লু ফ্র্যাঙ্কের তো সেই জায়গায় অনেকই কষ্ট হচ্ছিল। তখন ইয়ান যাও সে তখন বলতে থাকে, দেখো আমি ড্রাগন কিং তোমাকে আমি বলে যাচ্ছি লু ফ্র্যাঙ্ক, এবং কি তুমি এখান থেকে কেউ যেতে পারবে না। এবং কি লু ফ্র্যাঙ্কের খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু 9 লেভেলের মাস্টারের কথা শুনে সেই লোকটি অনেকটাই ভয় পেয়ে গেছিল। সে তখন নিজে চলে যায় সেইগুলোর খোঁজ খবর নিতে। এবং কি নাহলে তো লু ফ্র্যাঙ্ককে সেই জায়গায় মেরেই ফেলতো, যেরকম বোঝা যাচ্ছিল লু ফ্র্যাঙ্ককে তো এখানে শেষ করে দিত। তাহলে ড্রাগন কিং সে তখন আস্তে আস্তে তখন লু ফ্র্যাঙ্কের সামনে চলে এসে বলতে থাকে, লু ফ্র্যাঙ্ক তুমি কোনো চিন্তা করো না, সেই ক্রিস্টালের কিছু জিনিস যদি তার হাতে এসে যায় তাহলে সে নিশ্চিন্তে থাকতে পারে, তোমার কোনো কিছুই হবে না। এবং কি তোমার কোনো কিছু হতে দেব না আমি, যত কিছু হয়ে যাক না কেন তোমাকে চিন্তা করতে হবে না। সত্যি কথা সবাই একদিন একদিন অবশ্যই জানতে পারবে। সত্যিটা একবার সামনে চলে আসলে ডার্ক ডিমন টেরিটরির লোক কোনো কিছুই করতে পারবে না তোমাকে। এবং কি আমাদেরকে তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো কিছুই হবে না, যে তোর এ জায়গা আমি আছি কোনো কিছু হবে না তোমার। ড্রাগন ব্লাড কিং লু ফ্যাংয়ের সামনে দাঁড়িয়ে এসব কথা বলছিল, কিন্তু লু ফ্যাং তো এসবের মনে ছিল না, মন ছিল তার আরেক জায়গায়। কারণ মিস্টার কে যে মারা গিয়েছিল এবং কি সেই ক্রিস্টালের কারণে না, সে তো নিজেকে নিজে বাস্ট করে দিয়েছিল। তাহলে তারা সেই ক্রিস্টাল কোথায় পাবে? এবং কি তারা তো কোথাও পাবে না আমার জানা মতে। কিন্তু তোরা এইসব জিনিস নিয়ে এত বাড়াবাড়ি কেন করছে আমি এই জিনিসটি বুঝতে পারছি না। অন্যদিকে লু ফ্যাং তখন তার মাস্টারের সাথে কানেক্ট হয়ে যায় এবং কি তখন তার মাস্টার বলতে থাকে, তোমার সাথে যা কিছু হচ্ছে আমার মনে হচ্ছে জেনে বুঝে তারা এইসব জিনিস করছে। অন্যদিকে তখন তার মাস্টার বলতে থাকে, আমার এরকমটাই লাগছে। লু ফ্যাং তখন বলতে থাকে ইয়ানজু মাস্টার আমাকে জেনে শুনে সব দিকে ফাঁসাতে চাইছে, কিসের কারণে আমি কোনো কিছু বুঝতে পারছি না। তখন লু ফ্যাং এর মাস্টার বলতে থাকে, না তোমাকে টার্গেট করছে না। অন্যদিকে তখন লু ফ্যাং তো অনেকটাই অবাক হয়ে যায় সব কথা শুনে। তখন লু ফ্যাং বলতে থাকে, মাস্টার আপনারা কি দুজন আগে থেকে দুজনকে চিনেন নাকি? আমার তো এরকমই মনে হচ্ছে। তখন লু ফ্যাং এর মাস্টার লু ফ্যাংকে বলতে থাকে পিছনে কিছু কথা, বলতে থাকে, লু ফ্যাং দেখো তার আর আমার মধ্যে অনেক আগেই থেকে সম্পর্ক আছে এবং তার বাপে তাকে পাওয়ারফুল বানানোর জন্য অনেক টাকা পয়সা খরচ করেছিল। সে যখন পাওয়ার পেয়ে গিয়েছিল এবং সে তো অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, আমাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করেছিল, কিন্তু টু ইয়ান মাস্টারের কাছে সে হেরে যায়। তারপরে থেকে তার ভিতরে এতটা রাগ চলে এসেছে যে আমার যে কোনো কিছুকে সে ধ্বংস করতে চায়। তুমি তো আমার ডিসাইপল, এই কারণে তোমার উপরে ও ইচ্ছা করে আঘাত করছে এবং কি তোমাকে ফাঁসাতে চাইছে আমার জানা মতে। লু ফ্যাং তো তখন সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছু বুঝতে পেরে গিয়েছিল কি সেখানে তার সাথে এত খারাপ ব্যবহার করছে সেই মাস্টারটি। তখন খোঁজ খবর নিয়ে তখন সেই জায়গায় চলে আসে। অন্যদিকে তখন সেই জায়গা তো ড্রাগন কিংও খালিয়েছিল, সেই জায়গা তখন তার যে দুটি গার্ড ছিল তার দুটি গার্ড এইসব বিষয়ে কথা বলছিল, সে তো কোনো কিছুই পায়নি। তখন ড্রাগন কিং সে তখন বলতে থাকে, আপনি কি সেই ক্রিস্টালের ব্যাপারে কিছু জানতে পেরেছেন? সে জায়গায় দাঁড়িয়ে সে তো অনেকটাই রেগে গিয়েছিল। তখন ইয়ানজাও বলতে থাকে যে আমি তো সে জায়গায় কোনো কিছুই পাইনি এবং কি সে জায়গায় কিছু বাস্ট হয়েছিল, আমি সেগুলোর কিছু বডি পেয়েছি। এবং কি ড্রাগন কিং এবং কি লু ফ্যাং এবং কি দা ল্যান্ড সে জায়গায় তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। তখন ইয়ানজাও বলতে থাকে, সত্যি করে বলো তুমি সে জায়গায় কি করেছিলে? লু ফ্যাং তখন বলতে থাকে, আমি তো আপনাকে আগে সবকিছু বলে দিয়েছি, তার নতুন করে আমি কি বলবো? অন্যদিকে তখন সে বলতে থাকে, ঠিক আছে তুমি যেহেতু বলবে না তাহলে তোমাকে পানিশমেন্ট আমি ইচ্ছা মতোই করবো, এমন জায়গায় পাঠাবো যাতে তুমি জিন্দিগিতে কখনো ফিরে আসতে না পারো। সে তাকে তখন টর্চার করতেই থাকবে, কিন্তু তখনই সে জায়গায় দাইল্যান্ড চলে গেতেছিল এবং কি সে জায়গায় তখনই মাস্টার থামিয়ে দেয় ড্রাগন কিং। এবং কি লু ফ্যাং তখন বলতে থাকে, তোমার এত বড় কোয়ালিটি নেই যে তুমি আমাকে কষ্ট দিতে পারো এবং মারতে পারো। কিন্তু তখনই তার পিছনে তখন লু ফ্যাং এর মাস্টার চলে আসে। সে বলতে থাকে, কি অবস্থা বন্ধু, তুমি কেমন আছো? অনেকদিন পরে তোমার সাথে আমার দেখা হলো। এসব কথা শুনে টু ইয়ার মাস্টারকে দেখে সে তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এবং কি সে তো তার বলারও বাহিরে। এবং কি সে তখন বলতে থাকে, তুমি এখানে কি করছো? অন্যদিকে লু ফ্যাং এর মাস্টার বলতে থাকে, দেখো তুমি আমাদের ভার্চুয়াল ইউনিভার্স
কোম্পানি তুমি একটি লোককে এভাবে টর্চার করছো, তোমার সাহসটা তো কম না। এই লোকটি ব্লু লং স্টার মাউন্টেনের লোকজনকে মেরেছে এবং কি আমাদের এখানে লোকজনকে মেরেছে, এত সহজে কি তাদেরকে আমি ছেড়ে দিব নাকি? এবং কি সে তখন বলতে থাকে তুমি তাকে ছেড়ে দাও, লু ফ্যাংকে ছেড়ে দাও। তখন সে লু ফ্যাংয়ের কাছে গিয়ে বলতে থাকে দেখো তোমার টিচার তো এখানে চলে এসেছে, বা কত মজা হচ্ছে। সেই লোকটি তো মনে মনে খুশি হচ্ছিল যে লু ফ্যাংক আজকে ইচ্ছা মতো ধুলাই করবে, কিন্তু সেই জায়গায় তখন তার টিচার বলতে থাকে দেখো এটা আমার অর্ডার না, উপর থেকে এটা অর্ডার এসেছে। তখন সে একটি চিঠি বাইর করে মেসেজ বাইর করে সবাইকে দেখাতে থাকে। সেই জায়গায় সেই লোকটি তো মেসেজ দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এবং কি সেখানে লেখা ছিল ব্লু লং স্টার মাউন্টেনের ভিতরে যে লোকটি মরে গিয়েছিল তার সাথে লু ফ্যাংয়ের কোনো সম্পর্ক নেই, এবং কি ডার্ক ডিমেন্টেড এই লোকদেরকে বলা হচ্ছে লু ফ্যাংকে ছেড়ে দিতে। লু ফ্যাংকে যদি না ছাড়ে তাহলে এর পরিণতি মোটেও কিন্তু ভালো হবে না, সোজাসুজি লেখা ছিল সেই জায়গায়। সেই মাস্টারটি তবু একটু ভাবছিল, লু ফ্যাংকে ছাড়ার জন্য মোটেও রাজি ছিল না। তখনই সে জায়গায় আরেকটি লেটার চলে আসে এবং সেখানে লেখা ছিল ডার্ক ডিমেন্টেড এই লোকদের বলা হচ্ছে যে লু ফ্যাংকে চালু করে সেখান থেকে ছেড়ে দাও। লু ফ্যাংকে যদি না ছাড়া হয় তাহলে এর পরিণতি মোটেও ভালো হবে না। কিন্তু সেই মাস্টারটি তো এই অর্ডার দেখে অনেকটা ভয় পেয়ে গেছিল। এই অর্ডারটি অনেক বড় একটি মাস্টার ছিল এবং কি সে তো অনেকটা রেগে গিয়েছিল, সে তো কোনো কিছুই করতে পারছিল না। টুয়েল মাস্টার তখন বলতে থাকে দেখো তুমি তো একদিন আমার কাছে হেরে গিয়েছিলে তাই না, অনেক দিন আগেকার কথা, এবং কি তুমি তো তোমার বাপের কথাও শুনোনি, এই কারণে তুমি এতটা বেদব হয়ে গিয়েছো। এসব কথা শুনে সেই মাস্টারটি তো অনেকটাই রেগে গিয়েছিল এবং কি সে তখন বলতে থাকে তুমি আর তোমার ছাত্র দুজনে বেকার, কোনো কাজেরই না। এবং কি সেই জায়গায় লু ফ্যাংক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসকে মুসকে হাসছিল, কথাগুলো শুনছিল। এসব কথা শুনে আরো রেগে গিয়েছিল। সে তখন বলতে থাকে দেখো এখানে শেষ না, সামনে আরো অনেক দিন পরে আছে, আমি তোমাকে দেখে নিব। লু ফ্যাংকে তখন সেখান থেকে আজাদ করে দেয়। লু ফ্যাংক তো তখন হাসতে থাকে সে জায়গায় মুসকে মুসকে, এবং সে তখন তার হাত তো আস্তে আস্তে তখন নাড়াতে চাড়াতে থাকে। এবং কি সে জায়গায় তো টু ইয়ান মাস্টার সে তখন জোরে জোরে হাসতে থাকে এবং কি তখন লু ফ্যাংক তখন তার মাস্টারের সামনে এসে তাকে সম্মান জানায় এবং তাকে বলতে থাকে মাস্টার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য সময় মতো চলে এসেছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাই একটি প্ল্যানেট সেই জায়গায় একলাই ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, কিন্তু সেই জায়গায় তখন দাঁড়িয়েছিল সেই মাস্টারটি। সে তখন বলতেছিল তোমার কারণে আমার বাপে আমাকে যে শাস্তি দিয়েছে, কয়েকশো বছর কেটে গিয়েছে, সেই জিনিসগুলো আজও আমি বলতে পারিনি, এগুলোর বদলা আমি নিয়ে ছাড়বো। এত সহজে সবকিছু আমি ছেড়ে দিব না তোমাকে এখান থেকে, এগুলোর বদলা আমি নিয়ে ছাড়বো। তখন আমরা বুঝতে পারি সেই লোকটি লু ফ্যাংয়ের পিছনে কিসের জন্য পড়ে গিয়েছিল, তখন আমরা বুঝতে পারি। এবং কি তখন সেই লোকটি সেই মাস্টারটি তখন তার পার্সোনাল একটি লোককে সেই জায়গায় ডেকে আনে এবং ডেকে এনে সে তখন বলতে থাকে তুমি এই মোটল ক্রিস্টালটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি দুনিয়ার ভিতরে রেখে চলে আসো, তুমি এটা করো গিয়ে। তখন সে করার জন্য রেডি হয়ে চলে যায় এবং সেই লোকটি তখন একটি মুচকি হাসি দেয়, তার মানে তার মতলবটা মোটেও ভালো ছিল না। সেই লোকটি নতুন করে সে চাল ছিল। অন্যদিকে দেখতে পাই ব্লু লং স্টার ডিভিশনের ভিতরে সেই জায়গায় তখন লু ফ্যাংক ব্লাড ড্রাইভার কিং সবাই তখন সেই জায়গায় চলে এসেছিল। তখন লু ফ্যাং আবারও 100 ইউনিট কিনে নিয়েছিল এবং কি লু ফ্যাং এর সেটার দাম ছিল 300 মিলিয়ন। এবং কি সেই জায়গায় তখন তাদের কন্ট্রাক্টটা দেখানো হয় সেই জায়গায়, এবং কি তখন আমরা দেখতে পাই সেই জায়গায় তখন ব্লাড ড্রাইভিং কিং এবং কি সে তখন তার যে কথা দিয়েছিল সে তাকে কিছু গিফট করবে এবং কি সে তখন সেটিও তখন দিয়ে দেয়। তখন ব্লাড ড্রাইভিং কিং বলতে থাকে দেখো লু ফ্যাং তোমাকে আমি কথা দিয়েছিলাম, এই নাও তোমাকে আমার পক্ষ থেকে এই গিফট গুলো আমি দিয়ে দিলাম এবং কি তুমি এটা রাখো, এটা তোমার অনেক কাজে আসবে, তুমি এটা রাখো এই জায়গায়। লু ফ্যাং তাদেরকে ধন্যবাদ জানায়। লু ফ্যাং তখন ভাবতে থাকে এইগুলো আমি টেস্ট করার জন্য এবং কি পরীক্ষা করার জন্য আমি এই কাজগুলো করছি এবং কি দেখি আমি কতটা ভালো সফলতা পেতে পারি এগুলো নিয়ে। ব্লাড ড্রাইভিং কিং সে তখন বলতে থাকে লু ফ্যাং দেখো আমার কারণে তোমার অনেক ক্ষতি হয়েছে, তুমি আমাকে মাফ করে দিও। এবং কি দেখো তাদের সামনে আমরা এতটা পাওয়ারফুল না, বড় বড় যে 4টে মেজর ফ্যামিলি আছে তার সামনে আমরা এতটা পাওয়ারফুল না, কিন্তু ভার্সাল ইউনিভার্স কোম্পানির তুমি একজন মেম্বার এবং কি আমাদের জন্য তুমি খুবই একজন খাস লোক, তাহলে তোমার সাথে এরকম কিছু করবে এত সহজে তাকে আমরা ছেড়ে দেবো না, তুমি চিন্তা করো এত সহজে সবকিছু যেতে দিব না আমরা। লু ফ্যাং তখন তাদের মাইন্ড ইউজ করে সে জায়গায় তখন তারা কথা বলতে থাকে। তখন লু ফ্যাং বলতে থাকে সেই ব্যক্তি কোনো খোঁজ খবর পাওয়া গেছে কিসের কারণে সে ডিস্টার্ব হয়ে গিয়েছে, আমি তো এখনো পুরোপুরি কোনো কিছু জানতে পারিনি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ব্লু সি স্টার রিজনের মানুষ হতে পারে, আমার এরকম মনে হচ্ছে। লু ফ্যাং ভাবতে থাকে এখন আমাকে কোনো চিন্তা করতে হবে না, এখন আর সমস্যা হবে না। তখন ব্লাড ড্রাইভিং কিং সে তখন বলতে থাকে ব্লাড ড্রাইভিং কিং সে
তখন বলতে থাকে তুমি কি ট্রেজার খুঁজতে যাবে না নাকি? লু ফ্যাং বলতে থাকে কেন যাবো না, আমি তো অবশ্যই যাবো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। লু ফ্যাংকে কিং বলতে থাকে পরে আমি কোনো খোঁজ খবর পেলে আমি তোমাকে জানিয়ে দেবো, চিন্তা করো না। তখন তার সাথে দুইটি গার্ড পাঠানোর জন্য রেডি করে দেয় লু ফ্যাং এর কোনো সমস্যা যেন না হয়। লু ফ্যাংকে তারা সবাই নিয়ে যাচ্ছিল ট্রেজারের জন্য। অন্যদিকে লু ফ্যাং তখন তার মাইন্ডের ভিতরে চলে আসে এবং কি জাক কুইনকে সে তখন বাইরে বের করে নেয় এবং কি সে তখন বলতে থাকে এরিনা তুমি বাইরে চলে আসো, তুমি এখন থেকে এখানেই থাকবে, তুমি কোথাও যাবে না, তোমাকে এখানেই রেখে প্র্যাকটিস করতে হবে তোমার এখানে থেকে। লু ফ্যাং তখন আরো বলতে থাকে দেখো তোমাকে আমি 300 জাগ দিচ্ছি এবং কি তুমি এটাকে দেখো, এবং কি এটাকে দেখে সে তো অনেকটাই খুশি হয়ে যায়। লু ফ্যাং তখন বলতে থাকে তুমি কাল্টিভেট করে এটাকে তুমি রেডি করো তোমার প্রয়োজন মতো, এবং কি তখনই লু ফ্যাং তখন আরো বলতে থাকে দেখো তুমি তোমার টেস্ট চালিয়ে যাও। তখন এরিনা তখন সেই জায়গায় চলে এসে বলতে থাকে মাস্টার আমি তো আপনি যে জাগগুলো নিয়ে এসেছেন এগুলি টপ লেভেলের জাগ এবং কি এগুলো অনেকটাই পাওয়ারফুল হয়ে থাকে যা বলারও বাইরে, এবং কি প্রতিদিন আমার অনুযায়ী আমি তো 10টার বেশি বানাতে পারবো না মনে হচ্ছে। লু ফ্যাং তখন ভাবতে থাকে আমাকে যদি 100 মিলিয়ন বানাতে হয় তাহলে তো আমার 300 বছর লেগে যাবে, এবং কি এছাড়া অন্য কোনো রাস্তা তো খোলা নেই। তখন লু ফ্যাং সে জায়গায় দাঁড়িয়ে সে তখন বলতে থাকে ঠিক আছে তুমি কাজ কাম করতে থাকো, রেডি করে দাও, তুমি কাজ কাম করতে থাকো, কোনো সমস্যা নেই। সে প্রসেস তখন আস্তে আস্তে সে তখন শুরু করে দেয়, রেডি হতে থাকে প্রসেসের জন্য, এবং কি তখন সে জিনিসগুলো সেগুলো নিয়ে যায়। অন্যদিকে লু ফ্যাং তো সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিভাবে কাজগুলো করছিল, এবং কি সেই জায়গায় তখন একটি জাগ মাস্টার চলে আসে এবং কি তৈরি করে ফেলে, কিন্তু সে দেখতে অনেকটাই পাওয়ারফুল লাগছিল। তখন লু ফ্যাং বলতে থাকে 300 মিলিয়ন জাগ লিটার হবে, সেই লিটার হবে এটাই, এবং কি সেই তাকে সবাইকে কন্ট্রোল করবে। লু ফ্যাং তখন আরো বলতেছিল আমার ঘরকে এবং কি মানুষকে বাঁচানোর জন্য এইসব জিনিস আমাকে করতে হবে, যে করে হোক না কেন আমাকে জিনিস করতে হবে। লু ফ্যাং সে জায়গায় বসেছিল, তখনই তার বুকের ভিতরে হালচাল শুরু হয়ে যায় এবং কি সে বলতে থাকে 1 মিনিট দেরি করার জায়গায়। লু ফ্যাং তখন বলতে থাকে আমার মনে হচ্ছে আমাকে কেউ জন্য এদিক থেকে ডাকছে, আমার তো এরকমই মনে হচ্ছে, আমার মনে ভিতরে কিরকম জানি হচ্ছে, আমি কোনো কিছু বুঝতে পারছি না। তখন সে মাস্টারকে তখন লু ফ্যাং বলতে থাকে তুমি সামনের দিকে যাও, এবং কি লু ফ্যাং তখন সেই জায়গায় তো চলে আসে, কিন্তু সেখানে তখন আর সে সেই জায়গায় আসার পর লু ফ্যাং কোনো কিছু বুঝতে পারছিল না, সে কোনো কানেকশন পাচ্ছিল না। লু ফ্যাং বুঝতে পেরে গিয়েছিল যে জিনিসটা তাকে ডাকছে অবশ্যই সেটা অনেকটাই পাওয়ারফুল এবং কি তার থেকে লং করে, সে এই জিনিসটা বুঝতে পেরে গিয়েছিল। তখন লু ফ্যাং তখন সেই লোকজনকে বলতে থাকে তুমি ওদিকে যাও, তখন ওদিকে যায় কিন্তু সেখানে কোনো কিছু পাচ্ছিল না, এবং কি লু ফ্যাং তখন ওদিকে এদিকে তাদের সবাইকে ঘুরিয়ে মারছিল, সেই জায়গায় এদিকে ওদিকে যেতে বলছিল বারবার। এভাবে চলাফেরা করতে করতে প্রায় তাদের প্রায় 16 দিন কেটে যায়, কিন্তু লু ফ্যাং যতই সামনের দিকে যাচ্ছিল কিন্তু তার ততই কিরকম জানি আরো বেশি বেশি করে ভালো লাগা শুরু করেছিল, এবং কি তাকে সে নিজেকে অনেকটাই পাওয়ারফুল মনে করছিল, এবং কি অন্যদিকে সেই লোকজনগুলো তো অনেকটাই হরান হয়ে গিয়েছিল। সে তখন বলতে থাকে আমি আর পারবো না মাস্টার আপনি যান, এবং কি লু ফ্যাং তখন বলতে থাকে তুমি একটু এই জায়গায় দাঁড়াও, কিন্তু লু ফ্যাং খুবই সমস্যা হচ্ছিল এবং কি নিজের বুকের ভিতরে কেমন যেন হচ্ছিল, এবং কি সে নিজেকে অনেকটাই পাওয়ারফুল ভাবছিল, এবং কি অনেকটাই তখন তার কেমন যেন খারাপও লাগছিল, কিন্তু তার মনের ভিতরে সে কোনো কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে। লু ফ্যাং এই জায়গায় এসে সে বুঝতে পেরে গিয়েছিল যে এই জায়গায় কয়েক কোটি বছর আগে এই জায়গায় একটি যুদ্ধ হয়েছিল, ব্যাটেল হয়েছিল, সেই জায়গায় আমি চলে এসেছি, এবং সে অনেকটা নিজেকে পাওয়ারফুল ভাবছিল। অন্যদিকে সেই জায়গায় যে লোকগুলো ছিল তারা বলতে থাকে বস আপনি আমাদেরকে আর 16 দিন ধরে প্রচুর স্পিডে ঘোরাচ্ছেন, আপনি যান, আমার এখান থেকে আর একটু নড়তে পারবো না, আমি এরকম ক্ষমতা এখন আমার ভিতরে নেই। লু ফ্যাং তখন বলতে থাকে ঠিক আছে তাহলে তুমি এখানেই থাকো, আমি সামনে দেখে আসি। তখন সেই লোকটি বলতে থাকে ঠিক আছে বস আপনি যান, আমরা এখানে আছি। তখন লু ফ্যাং বাইরে সেই জায়গা থেকে বের হয়ে আসে, এবং কি লু ফ্যাং তখন বাইরে এসে সে তখন প্রচুর স্পিডে সে তখন সামনের দিকে যেতে থাকে। সামনের দিকে যে সে তখন খুঁজতে থাকে এই জায়গায় কি এমন আছে যে আমাকে ডাকছে এবং কি এতটা পাওয়ারফুল, এবং কি সেই জায়গায় তখন লু ফ্যাং বুঝতে পারে যে সে জায়গায় কিছু আছে, এবং কি সেটি লিকুইডের মতো, এবং কি লু ফ্যাংকে ডাকছে সেই জায়গায়। লু ফ্যাং তখন বুঝতে পেরে গিয়েছিল, লু ফ্যাং তখন বুঝতে পেরে গিয়েছিল ফ্লেম গডের যে পাওয়ার ছিল এই জায়গায় কিছুটা পাওয়ার এই জায়গায় আছে, এবং কি লু ফ্যাং তখন বলতে থাকে যে করে হোক না কেন আমার এই পাওয়ারটাকে নিতে হবে। 9 লেভেলের পাওয়ার ছিল, সেটা দেখে সে অনেকটা অবাক হয়ে গিয়েছিল, এবং কি লু ফ্যাং তখন সে তখন জোর জবরদস্তি করে তখন সেটাকে সে তখন
আটকাতে চেষ্টা করে এবং কি তখন লু ফ্যাং তখন তার পাওয়ার ইউজ করে সেটাকে আটকানোর চেষ্টা করছিল এবং কি লু ফ্যাং বুঝতে পেরে গিয়েছিল এটা অনেকটাই পাওয়ারফুল, যা বলারও বাইরে। ক্লাউড ওয়াইন দিয়ে সে তখন সেটাকে আটকানোর চেষ্টা করে এবং কি তার ব্লাড লাইনের সাথে সেটাকে মরজ করতে হবে এবং কি লু ফ্যাং দেখতে পায় সেই লিকুইডের মতো সেই জিনিসটি এবং কি ব্যাপেনে রূপান্তরিত হচ্ছে এবং কি সে তার ক্লাউড ওয়াইন দিয়ে সেটাকে আটকানোর জন্য রেডি হয়ে যায় এবং কি অ্যানশিয়েন্ট ক্ল্যান থেকে যে মেটাল প্লেটটা হাসিল করেছিল সে সেটাই সাথে এটার কোনো সম্পর্ক অবশ্যই আছে। সে তখন এই জিনিসটা সে তখন বুঝতে পেরে গিয়েছিল। বাবা তা তখন বলতে থাকে অনেকদিন আগে যে যুদ্ধ হয়েছিল সেখানে একটি পাওয়ার ছিল, সেই পাওয়ারটা এখানে পড়ে গিয়েছিল, সেটাই তুমি পেয়েছো এবং কি লু ফ্যাং তখন সে কোনো রিস্ক নিতে চাইছিল না। সে তখন মুসা ক্ল্যানের সেই আর্মারটাকে বাইরে বের করে নেয় এবং কি তার যে কোডটা ছিল সেটার মধ্যে রেখে দিয়ে এবং কি তখন সেই লিকুইডটাকে তখন জমা করে তখন তার ব্লাড লাইনের ভিতরে মরজ করতে থাকে। লু ফ্যাংয়ের ব্লাড লাইনের সাথে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছিল এবং কি লু ফ্যাংয়ের পাওয়ারটাও বাড়ছিল। লু ফ্যাং তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল, কিন্তু অল্প কিছু ছিল। সে জায়গায় লু ফ্যাং তখন আরো খুঁজতে থাকে এবং কি খুঁজে সে তখন এদিক ওদিক খুঁজে সে তখন অনেকগুলো জোরে করে নেয় এবং কি এদিক ওদিক খুঁজে সে তখন 332টি তখন জমা করে নেয়। সে তখন সেটিকে এক জায়গায় ইউজ করতে থাকে, তখন সেই জায়গায় তখন ইউজ করতে থাকে। লু ফ্যাং তখন সেটাকে ইউজ করে সে তখন একটি তার আর্মার বানাতে থাকে সেই জায়গায় এবং কি সেটা তার ব্লাড লাইনের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছিল এবং কি সেই আর্মারটা অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল, যা বলারও বাইরে। এবং কি লু ফ্যাংকে তখন আমরা দেখতে পাই সে তখন লু ফ্যাংয়ের হার্টের সাথে মিশে গিয়েছিল এবং কি তার ব্লাড লাইন খুব সুন্দরভাবে মিশে গিয়েছিল এবং কি তার আর্মারটা খুবই পাওয়ারফুল ছিল এবং কি এনশিয়েন্ট ক্ল্যানের যে আর্মারটা ছিল সেটা অনেকটাই পাওয়ারফুল। লু ফ্যাং তো অনেকটাই খুশি হয়েছিল এবং কি এনশিয়েন্ট ক্ল্যানের আর্মারটা পরে এবং কি সে তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল, কারণ সে অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল, যা বলারও বাহিরে। লু ফ্যাংয়ের ট্রান্সফরমেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, অনেকটাই সুন্দর লাগছিল তাকে। সে তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল এবং কি এনশিয়েন্ট ক্ল্যানের সেই আর্মারটা তখন লু ফ্যাং একটি নাম দেয় এবং কি বিং জিয়ান তখন সেই আর্মারটি নাম দিয়ে দেয় এবং কি তার পাওয়ারটা অনেকটাই বেড়ে গিয়েছিল। সে তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল, যা বলারও বাহিরে। বন্ধুরা এরই সাথে সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।